তার নিখুঁত কাজ ও দক্ষতায় খুশি হয়ে ব্রিটিশ সরকার তাকে কিছু জমি দান করেন, আর সেই স্থানেই তৈরি হয় মুখোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ি। গোবরডাঙ্গার নতুন আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গোবরডাঙ্গা তথা বাংলার ঐতিহাসিক মন্দির প্রসন্নময়ী কালী মন্দির তৈরির ইতিহাস, পূজার রীতিনীতি ও দক্ষিণেশ্বর মন্দিরের সাথে এর কি সম্পর্ক। যারা বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস ও মন্দিরে রুচি রাখেন তাদের জন্য এটা একটা হট কেক। আই বাটন ও ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে রাখলাম, এখনো না দেখলে একবার দেখে নিতে পারেন। ভিডিওটির থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ কথা হবে গোবরডাঙ্গার জমিদার বাড়ি নিয়ে, আর সাথে থাকবে এমন এক বাড়ির কথা যেখানে ময়ূর, হরিণ আরও বিভিন্ন প্রাণী লালিত পালিত হতো, যা এই প্রথমবার ইউটিউবে দেখবেন। তাই ভিডিওটির সাথে শেষ অবধি থাকুন এবং উপভোগ করুন গোবরডাঙ্গার জমিদার বাড়ি ও কলিয়ারি ব্যবসায়ী এসকে রায়ের বাড়ি। গোবরডাঙ্গায় আমাদের সারথি কাম ট্যুর গাইড আমাদের নিয়ে দাঁড় করালো বিশাল এই সিংহদুয়ারের সামনে। প্রদীপদা বললেন, আগে এই সিংহদুয়ারই ছিল জমিদার বাড়ি প্রবেশের রাস্তা। আজ সেই জমিদার বাড়ির চত্বর অনেক সংকীর্ণ হয়ে পড়েছে, দেখে সেই ফিলই আসছিল না। বিশ্বাস করুন, ঠিক রিলেট করতে পারছিলাম না প্রাচীনকালে জমিদার বাড়ির সম্পূর্ণ চত্বর কীরকম ও কতটা বিস্তৃত ছিল। কি করেই বা পারতাম? জমিদার বাড়ির বর্তমান যে অবস্থান সেখানে তখনও অবধি আমরা পৌঁছাইনি। এবার পালা সেদিকেই এগিয়ে যাওয়ার। জমিদার বাড়ির বর্তমান মূল ফটকে পৌঁছে বুঝতে পারি ভাগ্য সুপ্রসন্ন। কেনই বা হবে না, তার আগে মা প্রসন্নময়ীর দর্শন করেছি যে আমরা। জমিদার বাড়িতে বর্তমানে প্রবেশ নিষেধ, কিন্তু সেই দিন জমিদার বাড়ির বর্তমান কর্তৃপক্ষের সন্ধান পেয়ে আমরা প্রবেশের অনুরোধ করায় অল্পক্ষণের জন্য ওনারা তালা খুলে দেন গেটের ওপরে যাওয়ার জন্যে। এইবার জমিদার বাড়ি নিয়ে কিছু কথা আপনাদের জন্য। মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষরা ছিলেন যশোরের বাসিন্দা, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। এই বংশের আদিপুরুষ ছিলেন রামরাম মুখোপাধ্যায়, ওনার পুত্র ছিলেন শ্যামরাম মুখোপাধ্যায়, আর তারই পুত্র শ্রী খেলারাম মুখোপাধ্যায়। আগের পর্বটি যারা দেখেছেন তারা অলরেডি ওনার সম্পর্কে অবগত। ব্রিটিশ শাসনকালে 24 পরগনার ম্যাজিস্ট্রেট হিঙ্কল সাহেবের কাজের তদারকি করতেন এই খেলারাম মুখোপাধ্যায়। তার নিখুঁত কাজ ও দক্ষতায় খুশি হয়ে ব্রিটিশ সরকার তাকে কিছু জমি দান করেন, আর সেই স্থানেই তৈরি হয় মুখোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ি। বর্তমানে সেই বাড়িটি আজ আর নেই। এখন যে বাড়িটি দেখছেন সেটি 1914 সালে অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো। পরে সম্পত্তি ভাগাভাগিতে বড় তরফের সন্তান গিরিজা প্রসন্ন মুখোপাধ্যায়ের ভাগ পড়ে এবং সেই থেকেই এখানে বসবাস শুরু হয়।
এবার আমরা এসে পৌঁছেছি এমন এক জায়গায় যা ইউটিউব এবং গুগল সার্চে অমিল। কথা বলছি এসকে রায়ের বাড়ি প্রসঙ্গে। এসকে রায় কে ছিলেন সেটা আগামীতে আপনাদের জানাবো। তার এই বাড়িতে একসময় হরিণ, ময়ূর এবং বিভিন্ন জীবজন্তু লালিত পালিত হতো। চলুন কল্পনা করার চেষ্টা করি সেই সব দিনগুলি কেমন ছিল। তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হবার পর সেই সব পশু পাখি আজ আর দেখা যায় না। এই বাড়ির প্রসঙ্গে কিছু কথা শুনে নিন এই বাড়িরই কেয়ারটেকারের মুখ থেকে, যিনি ৩৬ বছর ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছেন। এইটা ছিল এসকে রায়ের বাগান, এসকে রায়, সুনীল কুমার রায়। এখন তো উনি নেই, বর্তমানে উনি তো মারা গেছেন। ওনার ছেলে এখন সব দেখাশোনা করেন। ওনার ছেলে হচ্ছে আশিস কুমার রায়। উনি মধ্যে মধ্যে আসেন। ছেলে তো হ্যাঁ, ছেলের নাম আশিস কুমার রায়। ছেলে কোথায়? ছেলে কলকাতাতেই, মধ্যে সাথে এখানে আসেন, প্রায় আসেন। এইসব পুকুরে সব আগে মাছ ফাছ ছিল। এখন তো আর অত দেখাশোনার লোক নেই, উনি মারা গেছেন। আর উনি একা পেরে ওঠেন না। আজ যা দেখাশোনা আমাকে রেখেছেন, আমি করি। আমার নাম অভিজিৎ সান্যাল। আচ্ছা। আর এই গাছপালা যা কিছু আছে আমি সব দেখাশোনা করে রাখি। শুনছিলাম এখানে নাকি আগে হরিণ বা আরো অন্যান্য প্রাণী ছিল। আগে এখানে হরিণ ছিল, ময়ূর ছিল। কিন্তু হরিণ, ময়ূর এগুলো তো সরকার থেকে পুষতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি সেগুলো নিয়ে চলে গেছে। ঠিক। হ্যাঁ, আগে ছিল, হরিণও ছিল, ময়ূরও ছিল। আপনি খুব সব সাজানো গোছানো বাগান। আপনি আপনি দেখেছেন সেগুলো? হ্যাঁ, আমি সেগুলো দেখেছি। আচ্ছা। আমি হরিণ, ময়ূর সবই দেখেছি। আমি ওনার সঙ্গে, এই মালিকের সঙ্গে ৩৬ বছর আছি। আরে বাবা, তাহলে আপনি অনেক কিছু জানেন। হ্যাঁ, আমি ওনাদের সঙ্গে ৩৬ বছর কাজ করছি ওনার কাছে। উনি অ্যাকচুয়ালি কি করতেন? উনি ব্যবসায়ী ছিল। আগে প্রথমে ওনার কলিয়ারি ছিল। আচ্ছা। কয়লার খনি ছিল। তারপর সেটা সরকার নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরেও উনি ধানবাদে ৫-৬টা করেছিলেন, কারখানা করেছিলেন, সেখানেও ছিল। এইখানে আছে, তারপরে কলকাতাতেও আছে, দক্ষিণদারিতে ওনার ফ্যাক্টরি আছে, এখনও চলছে। আচ্ছা। কিসের ফ্যাক্টরি? ওই ভাড়া দিয়ে দিয়েছে সব। আচ্ছা আচ্ছা। নিজে আর চালায় না কিছু, সব ভাড়া দেওয়া। আচ্ছা। এইভাবে। আর আমিও এখানে ওই পিকনিকের সময় পিকনিক করাই। এখানে পিকনিক হয়? হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি মাসে। আচ্ছা। এই ডিসেম্বরে আর জানুয়ারিতেই হয়, তারপরে আর পিকনিক হয় না। না, তারপর তো গরম আস্তে আস্তে শুরু হয় বা ঠান্ডা আর কমবে। এমনি তো আপনার বিয়ে বাড়িও ভাড়া দিই। এইটা? হ্যাঁ, বিয়ে বাড়ি ওই সামনের মাঠে প্যান্ডেল হয়। আচ্ছা। প্যান্ডেল করে সব বিয়ে বাড়ি। ও, আর পিকনিকটা কোথায় হয়? মানে পিকনিক এই সামনের মাঠটায় পিকনিক, সামনের মাঠটায় আছে, ওখানে করে। এইদিকে ওদিকে সব ঘুরে ঘুরে আর ঘুরে। তো পিকনিক মানে তো জানেনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ডিটেলস কি বলবো। যা, পিকনিকের এরকম এমনি কিরকম মানে ভাড়া লাগে? পিকনিকে নিই ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা? ৩,০০০ পিকনিকে। আচ্ছা। মানে এটা কি একদিনে একজনই করবে নাকি? পিকনিক তো একজনে হয় না। না, একজন বলতে একটা পার্টি? একটাই পার্টি করবে, একটা পার্টি বেশি হবে না। চলুন আশপাশটা ঘুরে দেখা যাক।
ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরের পর্বে আপনাদের জন্য থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন উদ্যান। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।